ফারাজ তার মুখের খুব কাছে এসে দাঁড়ায়, শ্বাস গায়ে এসে লাগে, ঠোঁটের স্পর্শমাত্র দূরত্ব। যদি তোমার কাছে তোমার খুনের আবদার করি। ফারাজের কণ্ঠে ছুরির মতন ধারালো। চিত্রা বাঁকা হেসে গুনগুন করে উঠল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ তীক্ষ্ণ চোখে তাকায়, চোখে এক অপ্রার্থিক অন্ধকার। হাত ছেড়ে দিয়ে বলে, বিদায় আগুন সুন্দরী। নিঃশব্দে উচ্চারিত বিদায় শব্দটি ছিল শুধু ফারাজের মনের একান্ত ভাষ্য। বাস্তবে আগুনের মতন ঝনসানো সে সুন্দরী চিত্রাকে বিদায় জানানোর তার সাধ্য নেই। যে আগুনে সে একবার জ্বলে উঠেছে তার থেকে নিজেকে মুক্ত করার এখন তার পক্ষে অসম্ভব। সে পারবে না চিত্রাকে নিজের থেকে দূরে ঠেলে দিতে। তবুও সে এই হাতেই লেগে থাকা রক্ত চিত্রাকে কখনো স্পর্শ করতে দেবে না। সত্যি যত যন্ত্রণাদায়কই হোক, ফারাজ জানে তা লুকাতে গেলে পাপ বাড়বে, আর পাপের ভার চিত্রাকে যদি এক বিন্দুও দংশন করে তবে তা হবে তার প্রেমের পরাজয়। ভালোবাসার মানুষকে রক্ষা করতে হলে কখনো কখনো নিজের ভেতরের অন্ধকারকে খুন করতেই হয়। পাপহীন প্রেমে এ কি আদৌ সম্ভব? যদি প্রেম এমন কিছু না হয় যা মানুষকে নিজের মন্দটুকুও পুড়িয়ে ফেলতে বাধ্য করে, তবে সে প্রেমের দাবি বা কোথায়? বৃষ্টিতে ভেজার পর থেকে চিত্রার শরীর খারাপ লাগছে। চোখগুলো মাথার ব্যথায় কেমন যেন লাল হয়ে আছে। চোখের মধ্যকার লাল শিরাগুলো টকবক করছে। ফারাজ চিত্রাকে খাবার খাইয়ে একটা ওষুধ খাইয়ে দেয়। খানিকটা বিশ্রাম করলে ভালো লাগবে। বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিয়ে পাশে বসে চুলের হাত বুলিয়ে দেয়। চুলে হাত বুলাতেই এই মেয়ের বিড়াল ছানার মতন ঘুমিয়ে পড়ে। চিত্রার চোখ বন্ধ। ফারাজের ফোনে বারবার কল আসছে। ফোন তার সাইলেন্ট করা। ফোনের স্ক্রিনে বারবার একটা নাম জ্বলজ্বল করছে। ফারাজ সেই নাম দেখে এখন একটু বিরক্ত বোধ করছে। বাধ্য হয়ে উঠে বারান্দায় যায়। কল রিসিভ করে জিজ্ঞাসা করে, সমস্যা কি? বারবার এক কথা জিজ্ঞাসা করিস কেন? বলেছি না সময় হলে আসবো। তোকে যে দায়িত্ব দিয়ে এসেছি তুই সেটার দিকে ফোকাস কর। আমাকে নিয়ে না ভাবলেও হবে। অভ্র আর আয়শা হাঁটছে ভেজা সড়ক ধরে, আকাশ কাঁদবে বলে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠছে আকাশের বুক। বাতাসে ভাসছে চা মাটির গন্ধ আর ধাতব আদরে সোদা গন্ধ। তবুও তাদের পায়ে তাড়া নেই। হাঁটতে হাঁটতে কত দূর যে চলে এসেছে তার ঠিক নেই। আশপাশে জনমানবহীন রাস্তা। হঠাৎ অভ্রর ফোনে কল আসে। সে আয়শাকে বলে একটু সাইডে যায়। আয়শা দাঁড়িয়ে থাকে। অপেক্ষা করতে করতে এক দুই পা এগোয়। চোখে পড়ে রাস্তার ধারে একটি পুরনো কাঠবাদাম গাছ। বৃষ্টির ধাক্কায় গাছের নিচে নিশ্চয় অনেক বাদাম পড়ে আছে। বড়লোকদের এসব দরকার নেই, তাদের দৃষ্টিতে পড়ে না। আয়শা এগিয়ে যায় গাছের দিকে। বাদাম কুড়িয়ে ওড়না পেঁচিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই অনুভব করে কেউ তাকিয়ে আছে। রাস্তার উল্টো পাশে দুইজন যুবক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়া পাক খাইয়ে ভেসে যাচ্ছে বাতাসে। চোখ দুটো তাদের চকচক করছে। ঠোঁটে অশুভ হাসি। কি গো সুন্দরী, হারাইয়া গেছো বুঝি? একজন বলে ওঠে, কণ্ঠে শুষ্ক ঠাট্টা। এমন ঝড় বৃষ্টির রাতে একা একা মেয়ে মানুষের রাস্তায় বেরোনোটা কি ঠিক? আয়শার মুখে ছায়া নামে। ভ্রু কুঁচকে তাকায়। অভ্র কোথায়? একটু আগে তো এইখানেই ছিল, পাশে তো ছিল, কই গেল হঠাৎ? তার আগেই ছেলেগুলো নড়ে চড়ে ওঠে। ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে। আয়শা পেছাতে থাকে। হাতের ওড়না আঁকড়ে ধরে। সে দাঁতে দাঁত চেপে বলে, কাছে আসবেন না, এই কইলাম। দ্বিতীয়জন হাসে, বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বরাবরের মতোই গভীর, বেদনার মতনই লোভনীয়। কাছে না এসে কি করে থাকি বলো? রাতের বুক চিরে নিঃশ্বাস ফেলে ছুটছে নিশি। সরু সড়কের ওপর তার পায়ের ধ্বনি যেন কোথাও ব্যর্থ প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হচ্ছে অন্ধকারে। প্রাণটা হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে তাকে। বাঁচতে হবে যেভাবেই হোক। পায়ের জুতো কোথায় ছিটকে পড়েছে মনে নেই। চোখের কাজল গলে নেমে এসেছে গালের রেখা ধরে। যার জন্য ঘর ছেড়েছিল সমাজের চোখ রাঙানি অপেক্ষা করে ভরসা করে
করেছিল সেই মানুষটা তাকে জ্যান্ত মেরেছে। সেই মুখটা লেপটে দিয়েছে তার চোখে যত্নে আঁকা স্বপ্নের কাজল, নিষ্ঠুরতার হাতে আচরে। এখন সে বিশ্বাসঘাতকতার ভরে দগ্ধ হচ্ছে তার পায়ের পাতা। ছাল উঠে গিয়েছে, ফোসকা পড়েছে, রক্ত মিশে যাচ্ছে কাদা পানির সাথে। কিন্তু থামলে চলবে না, থামা মানে শেষ। দীর্ঘ পথ পাড়িয়ে সে এসে পড়ে নিকলির এক এলাকায়। সেখানে বাড়িঘর আছে গলিগুজির জাল। নিশি এক সরু গলিতে ঢুকে কিছুটা হাঁপ ছেড়ে আবারও ছুটতে শুরু করে। তার দম নিতে দম নেই। একটা গলি থেকে আরেকটা গলি ঘুরতে গিয়ে হঠাৎ কোনো একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় সে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা শক্তপোক্ত হাত টেনে ধরে তাকে। পড়ে যাওয়া আটকে যায়, দেহ থেমে যায়। কিন্তু নিশির চোখের ভেতরে বজ্রপাত হয়ে যেন সে ভয়ার্ত চোখে তাকায় সেই ছায়ামূর্তির দিকে। লোকটি কয়েক সেকেন্ড চুপ করে স্বাভাবিক গলায় অনায়াসে বলে ওঠে, আস্তে তো। সেন্ট্রাল এসি চলছে, গুমুট নীরবতা, কিন্তু ভেতরের উত্তাপ ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। শুধু মানুষের শরীর থেকে নয়, আলোচনার বিষাক্ততা থেকেও। চামড়ার সোফায় হেলান দিয়ে বসে আছে রওশন, জোহান আর সোহাগে পালোয়ান। সোহানের পাশে সিফাত চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠান্ডা চোখে চারপাশ পর্যবেক্ষণ করছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আকবর, মুখ থমথমে ভাব। সকলের হাত ভরা হুইস্কি গ্লাস, পাশে রাখা একটা ছোট্ট কাচের কৌটো, তাতে সাদা সূক্ষ্ম একটা পাউডার, যা জোহান মুহূর্তে মুহূর্তে শুকে নিচ্ছে নাকে। চোখ বন্ধ করে একটা বিকট তৃপ্তি। বাতাসে ঘুরছে সিগারেট আর কোকেনের মিলিয়ে বিষাক্ত গন্ধ। সোহান নিঃশ্বাস ছেড়ে ধোয়ার বলয় তৈরি করে বলে উঠল, নতুন একটা প্রজেক্ট হাত আইছে, আবার মায়ানমার থেক্কা। রজন চোখ শুরু করে, ঠোঁটের কোণে ব্যঙ্গ হেসে জিজ্ঞাসা করে, মাইয়া কয়টা লাগবো এবার? সোহান মাথা হেলিয়ে ধোয়া ছড়াতে ছড়াতে বলে, 100টা মাইয়া। তবে এবার যারে তারে দিলে হইব না, সুন্দরী মাইয়া লাগবো, পছন্দ সহিত মুখ। প্রিমিয়াম বুঝো, প্রিমিয়াম লাগবো। রওশন হো হো করে হেসে ওঠে, এই এত মাইয়া দিয়া শালারা করেটা কি? সোহানের মুখে বিরক্তি ভাব। ওইটা আমাগো দেখবার বিষয় না, আমাগোর কাম হইল মাল সাপ্লাই দেওয়া। এই মুহূর্তে রওশন আবারও প্রশ্ন ছুড়ে দেয়, ফারাজের সঙ্গে দেখা হয়েছে তোমার? সোহান একেবার ধোয়া ছেড়ে ঠান্ডা ভাবে উত্তর দেয়, না, সময় হইতেছে না, ফারাজ নিজেও তো ব্যস্ত। রওশন খিলখিলিয়ে হেসে ওঠে, এলহাই এখন বউ নিয়া সুখ করতেছে, করুক, আর তো কয়টা দিন। ওরে কত কইলাম, বললাম আমাগোর সঙ্গে যোগ হ, একসঙ্গে সব ভাইরা মিল্লা কাজ করলে ধান্দা আরো বড় হইব। জানোয়ারটা কথা শোনে না। তার উপর বিয়ে করছে তালুকদার বাড়ির মাইয়া। ঘরে আজরাইল আনছে, নাকি আজরাইলের হাতে তুইলা দেওয়ার জন্য আনছে, ওইটা সেই ভালো করিতে পারবো, বলল রজন। সোহান সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে আঙ্গুলের টোকায় ছুঁড়ে ফেলে দেয়। ধোঁয়ার বৃত্ত ভেঙে আকাশে মিশে যেতে যেতে সে কেমন নিষ্প্রভ ভঙ্গিতে বলে, চিত্রা দেখতে কেমন? ফারাজের সুখকে কোনোভাবে মায়ানমারে পাঠানো যায় না? জোহান তখনও শোয়া ভঙ্গিতে বসেছিল। কোকেনের নেশা, চোখটা একটু ভারী, কিন্তু চিত্রার নামটা শোনা মাত্রই শরীরের প্রতিটি স্নায়ু টনটন করে উঠল। সে ধীরে মাথা তোলে, চোখে তীক্ষ্ণ জ্বলনি। রজন কিছু বলতে যাবে, সেই সুযোগও দিল না সে। জোহানের কণ্ঠ ছুরির ফলার মতন ঠান্ডা, স্পষ্ট আর নির্মম। মজা নিচ্ছেন? আগেই তো বলেছিলাম চিত্রাকে আমি এখনো স্পর্শ করিনি, এখনো অনুভব করা হয়নি। সেই রাতের কথা তো সহজে ভুলে গেলেন? সোহান ভাই, মাথায় ঢুকিয়ে নেন, এই শহরে যদি কেউ চিত্রাকে নিজের করে নেয় তবে সেটা কেবল আমি। চিত্রা আমার শরীরের মনেরও প্রাণ। সেবার একটু ঝুঁকে আসে, চোখে আগুনের লাভা। চিত্রার চিন্তায় মাথা থেকে সরান, বেশি অশান্তি করবেন না, তা না হলে কিন্তু ঘটনা আপনাদের আব্বা ফারাজ এলাহির কানে পৌঁছাতে সময় লাগবে না। জানেন তো অশান্তি সে কিভাবে তার হাতে দুটো বড় হয়ে ফিরে আসে। সুলতান এলাহি বিছানায় আছড়া হয়ে বালিশে হেলান দিয়া ছাদের দিকে তাকিয়ে আছে। বাতাসের পান পাতার ঘ্রাণ। রুমানা হাতে
একজোড়া পানের খিলি গোটাচ্ছে। স্বামীর জন্য পানের খিলি যত্নে সাজানো তার অভ্যাসের এক অংশ। হঠাৎ দরজার করাঘাত হয়। মোহনা ঘরের মধ্যে ঢুকেই রুমানার দৃষ্টি ওর দিকে ছুড়ে গিয়ে গেঁথে থাকে কিছুক্ষণ। তারপর নির্লিপ্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয়, রিনুরে বিয়ার জন্য রাজি করাইতে পারছো? জি আম্মা, মাথা নিচু করে উত্তর দেয় মোহনা। রুমানা শীতল গলায় বলে ওঠে, ভালো, যাও এখন। আর তুমি কিংবা নদী চিত্রার কাছে ঘেঁষবা না। তোমরা হইলা বন্ধা। তোমাদের ছোঁয়া যদি নতুন বইয়ের গায়ে লাগে পরে সে যদি তিনি বাক্য শেষ করলেন না, কিন্তু সেই শূন্যতা রেখে দেওয়া তার ভার মোহনাকে থেমে দম নিতে বাধ্য করে। চোখে জলে ভরে ওঠে তার, তবু একটা শব্দ উচ্চারণ করে না। ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘরে নীরবতা নেমে আসে কিছু মুহূর্তের জন্য। সুলাইমান এলাহি ঠোঁটের কোণে পানের পিক জমাতে জমাতে বলে, তোমার এমন কথা বলা ঠিক হইল না। সে বন্ধা, দোষটা তো আমাগোর পোলার। ও কি করছে ভুলে গেছো? রুমানার মুখ শক্ত হয়ে যায়। তিনি কোনো জবাব দেন না। তার কাছে ছেলেদের দোষ মানে নিজের রক্তের প্রতি অবমাননা। পুরুষ মানুষের কোনো ভুল থাকতে পারে না, এই ধারণা তার কাছে অবান্তর। পুরুষ মানুষের সঙ্গে দোষ শব্দটা যায় না। দোষ শব্দটা কেবল নারীর জন্য সৃষ্টি। পিয়াস কবে আসতেছে? সুলাইমান জিজ্ঞাসা করে। কাল সকালে। তুমি হঠাৎ কইরা রিনুরে পিয়াসের সঙ্গে বিয়েতে রাজি করাইতে উঠে পড়ে লাগছো কেন? রুমানা চোখ কিছুক্ষণ দূরে শূন্যতায় খুলে যায়। তারপর শান্ত গলায় বলে, জানি না, শুধু চাই অন্তত একটা মেয়ে তো সুখী হোক, পাপের হাতে পড়ে পাপের শরীর না হোক। সুলাইমান একটু হেসে বলে, পাপের দুনিয়া থেকে পাপের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না? নিজের তো আমি পাপিষ্ট, পাপের তো গড়া আমার শরীর, আমার আবার কিসের বুক কাঁপা? সুলাইমান এবার ঠোঁটের কোণে ব্যঙ্গ মেখে বলেন, তাই বইলা নিরুরে একটা ভালো ছেলের লগে বিয়া দিয়া তুমি কি চাল চালাইয়া বেহেস্তে যাওয়ার স্বপ্ন দেখছো? রুমানা চুপ করে থাকে। সুলাইমান এবার তার মুখের দিকে তাকিয়ে একটুখানি নরম স্বরে বলেন, ওরে তো আরো বড় পাপের লগে বিয়া দিতে পারতাম, কিন্তু বউ আমি তোমারে ভালোবাসি। বউ হিসেবে তোমারও তো কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি মানুষ করছো রিনুরে, ওর ভালো মন্দ ভাবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমারও হওয়া উচিত। যাই হোক, পিয়াস তো আসতেছেই কাল, কিছুদিন এখানে থাকুক, নিরুর সঙ্গে সম্পর্ক গড়ুক, তারপর এ সপ্তাহের মধ্যেই সব ঠিকঠাক করে ফেলামো। তবে ভুল করতাছো তুমি। নিরুর ভালো চাইতে গিয়ে আরেকটা পোলারেও পাপের সঙ্গে জড়াইয়া ফেলতাছো। রুমানা আরো কিছু বলতে যাবে, তার আগেই চাপিয়ে দেওয়া দরজা ঠেলে ভেতরে জমেলা দৌড়ে ঢুকে পড়ে। এক চোট কেঁদে চেঁচিয়ে সুলাইমানের লুঙ্গি টেনে ধরে বলে, মাই ইয়াং বেটা, হোয়াই ইউ বসিং এই বুড়ির লগে? লুক, আমি ইয়োর জন্য সেজেছি, কামিং আওয়ার রুমে। আমি লাভিং পিরিত করিং ইয়োর সাথে। টুডে ইউ আমার লগে নেহি যাতে হে তো আমিও নট ইয়োর লুঙ্গি ছাড়তে হে। সুলাইমান এলাহি বিপাকে পড়ে যান। বউয়ের রাগান্বিত মুখের দিকে একবার তাকিয়ে বলে, এই ছাড় আমার লুঙ্গি ছাড়। জোয়ান বেটা দেখে মাথা ঠিক থাকে না? ছাড় কইলাম। তোমার লাভিং এর মায়ের কি তুসু ভাবতেই পারিনি শরীরটা তোমার এমন হঠাৎ খারাপ করবে বউ। আরে না, তেমন কিছু হয়নি, তবে পেটে কিন্তু মিছিল শুরু করেছে, তারও ব্যবস্থা করছি। বাইরে থেকে তোমার পছন্দের সব খাবার অর্ডার দিয়েছি। আজ তুমি খাবে, বিশ্রাম নেবে, আবার খাবে, আবার শুয়ে রেস্ট করবে। তোমাকে খেতে দেখলে কেমন যেন আরাম লাগে। এমনিতেই আমার আবার একটু গুলোমুলো মেয়ে বেশি পছন্দ। তাহলে আমার সামনে তাহলে কাল চলে যাচ্ছি। মনটা খারাপ হয়ে আছে, আবার একটু খুশিও লাগছে। ওই বাড়ির সবাইকে অনেক মিস করছি। ও হে ছোটলোক বউ, মাঝে মাঝে স্বামীকেও তো মিস করতে বলতে পারো নাকি? সেই তালিকায় আমি নেই। চিত্রা মুখ ভেঙচি কেটে বলে, আপনাকেও মিস করি, তালিকায় আপনার নাম
থেকেই শুরু হয়েছে, তবে সেইখানে গেলে তো আপনি আবার ব্যস্ত হয়ে যাবেন। ঘরে আমায় একা একাই সময় কাটাতে হবে। এখন থেকে কাটাবে মানে? ফারাজ চিত্রার হাত ধরে তাকে আস্তে করে উঠে বসায়, পকেট থেকে একটা রুমাল বের করে তার চোখে বেঁধে দেয়। একটু অপেক্ষা করো বেবিজান, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। চিত্রা নিঃশব্দে বসে থাকে, মনের মধ্যে একটু ভয়ও কাজ করছে। সারপ্রাইজ শুনলেই তো অদ্ভুত কিছু এসে পড়ে, এইবার না আবার অজগর ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ফারাজ তার চোখের বাঁধন খুলে দিয়ে বলে, টানা। চিত্রা অবাক হয়ে চেয়ে দেখে একটা ছোট্ট খাঁচা, তার ভেতরে দুটো খুদে তুলতুলে হ্যামস্টার। চোখ জোড়া যেন আলোয় ভরে ওঠে চিত্রার। এই দুজন এখন থেকে তোমার সঙ্গী, তবে সাবধান, আমাকে বাদ দিয়ে ওদের বেশি ভালোবেসো না, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। ফারাজ খাঁচা খুলে হ্যামস্টার দুটো চিত্রার হাতে তুলে দিতেই চিত্রা আনন্দে চিৎকার করে ওঠে। ফারাজ কপালে হাত দিয়ে বলে, ঠিক জায়গায় তো গলা দিয়ে স্বর বের হয় না, তবে এ বেলায় এত গর্জন কোথা থেকে উৎপাদন করছো? থামুন তো, দেখুন না কত কিউট, একদম কুচকে, কত ছোট্ট। হাই হাই, বই দেখি ছোটখাটো জিনিস পছন্দ হচ্ছে, ছোট লোকি কারবার। ফারাজ বেড সাইডের টেবিল থেকে একটা ফোনের বক্স আর একটা খাম বের করে চিত্রার হাতে দেয়। তোমায় খুব মনে পড়ে, কাজে গেলে, তাই তোমার জন্য নতুন ফোন এনেছি। এবার থেকে ভিডিও কলে প্রেম জমবে। চিত্রা চমকায়, আইফোন? এত বড় লোকই জিনিস ব্যবহার করবে সে? এখন যদি তার নিজেরও চুলকানি শুরু হয়। চিত্রা খামটা খুলে ভেতরে থাকা কাগজটা বের করে, একবার চোখ বুলিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? তোমার কলেজের ভর্তির কাগজ, কাল থেকে তুমি আবার কলেজে যাবে। চিত্রা থমকে যায়, তারপর হঠাৎই কান্নায় ভেঙে পড়ে। ফারাজ বিস্মিত, এই বউ, কি হলো তোমার? ধ্যাত, সরেন আপনি, দূরে গিয়ে মরেন, আমি কলেজে যাব না। আমাকে আপনি ওই নরকে ঠেলবেন না। আমি পড়তে চাই না, সংসার করতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আপনার যত্ন নিতে চাই। তোমার তো পড়ার শখ ছিল। শখ না, পাশ করেছি টেনে টুনে, পড়া নয়। আমি প্রেম করব আপনার সঙ্গে। ঠ্যাং ধরি আপনার, আমায় মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। বলে চিত্রা আবারও একজোট কান্নায় ফেটে পড়ে। ফারাজ কি বলবে কি করবে বুঝে পাচ্ছে না। ঢোক গিলে বলে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াই আমি একটা ডাব্বা মার্কা মেয়েকে বিয়ে করেছি? অব্র কথা বলতে বলতে যে কখন কোথায় চলে গিয়েছে নিজেও টের পায়নি। ফের এসে দেখে দুটো ছেলে আয়েশার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়াচ্ছে। মুহূর্তে অব্রর মেজাজ তেতে ওঠে। সে দৌড়ে গিয়ে আয়েশার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আয়েশা? এরা কি করছিল? তোমাকে কিছু বলেছে? বলে দে, আজ ওদের পেছনে বোম ফাটাবো। তার কথা শেষ হতেই ছেলে দুটো হঠাৎ করে পেছন থেকে অপর পেছনে লুকিয়ে যায়। দুহাত জোর করে এক দলীয় কণ্ঠে বলে, ভাই বাঁচান, এই অ্যাম্বুলেন্স ডেকে আনেন। এই এটা মেয়ে না ভাই, কটকটি, একেবারে বজ্র হতো, কিল দিয়ে শেষ করে দিয়েছে। ভাই প্লিজ 999-এ ফোন করেন। দুটো ছেলের ভবিষ্যৎ ফিউজ হয়ে গেছে। অব্র হকচকিয়ে আছে, আয়েশার দিকে তাকায়। এবার ভালো করে নজর পড়ে। ওড়নাটা সে কোমরে শক্ত করে গিট দিয়ে বেঁধেছে, চোখে আগুন ঝরছে। অন্যদিকে ছেলেগুলোর মুখে যন্ত্রণার ছাপ, নিজেদের গোপন জায়গায় চেপে ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আয়েশা, সত্যি তুমি ওদের মেরেছ? হ্যাঁ, একেবারে পাওয়ার পয়েন্টে শট মেরে ওদের ড্রিম লাইট নিভিয়ে দিয়েছি। সাহস তো দেখ, আমাকে বিরক্ত করতে এসেছে। জানে না আমরা কিশোরগঞ্জের মেয়েরা এক একটা হাঁটু জলে রাখা ডায়নামাইট। ছেলেগুলোর অবস্থা দেখে অব্রের ভেতরে রাগ হালকা হয় বটে, তবে মায়াও হয় না, বরং আরও বিরক্তি জন্মায়। সে আয়েশার হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। যাবার সময় ছেলে দুটোর দিকে তাকিয়ে বলে, থু, তোদের মতন মানুষ বলার অযোগ্য জীবগুলোর মুখে মরে যা ভাই, তোদের বেঁচে থাকার সমাজের লজ্জা।
খালি ডিম দুধ বাদাম খেয়ে লাভ কি, যদি মেয়ে মানুষের কিক খেতে হয়। আয়শা ভ্রু কুঁচকিয়ে অভ্রর দিকে তাকায়, বলে, হয়েছে সরকার ভাই, তোমার ওদেরকে খাওয়ার রুটিন বলতে হবে না, তোমার খাবার বাসায় গিয়ে নিব। অভ্র আবারও ঢোক গিলে মনে মনে বলে, আল্লাহ এবারের মতন রক্ষা করো, কথা দিলাম ভণ্ডামি ছেড়ে দেব। বৃষ্টির তোড়ে অভ্র আর আয়েশা নীরবে রাস্তায় হাঁটছে। চারপাশে ঝাপসা জলরেখার ভেতরে তাদের দুইজনের ছায়ার মতন এগিয়ে চলছে। আয়েশা সাধারণত হাঁটতে হাঁটতে কথা বলে, হাসে, অস্থির হয়ে পড়ে। আজ সম্পূর্ণ নীরব। অভ্র নিরুত্তর। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সে ব্যাখ্যা নেই। হঠাৎ অদ্ভুত এক মুহূর্তে অভ্র থেমে দাঁড়ায়। আকাশে আরো ক্রুদ্ধ হয়ে বর্ষণের ঝাঁপিয়ে পড়ে। এই এমন একটা বৃষ্টিময় দিন ছিল সেই দিনও, যখন আয়েশা নামক চোরটা অভ্রকে কাদা জলে ফেলে দিয়েছিল। আজ কতটা সময় পেরিয়ে গেল। অভ্র মৃদু গলায় ডাকে, আয়েশা। আয়েশা থেমে যায়। তার চোখে প্রশ্ন, ঠোঁট কাঁপছে ঠান্ডায়, আর শরীরের ওপরে ছড়িয়ে পড়েছে বৃষ্টির মুক্তোর মতন ফোঁটা। অদ্ভুত এক সৌন্দর্য ফুটে উঠেছে তার অনির্বাচনীয় দৃষ্টিতে। অভ্র এগিয়ে আসে, বুকের জমে থাকা দহনকে দমন করতে গেলে ভেতরে চলাচল সে আর থামাতে পারে না। আয়েশা মনে মনে অভ্রকে দুটো গালিগালাজ করে, এভাবে দাঁড়িয়ে না থেকে এই বোকা ছেলেটার মতন পরে তার হাত ধরে চিৎকার করে বলতে, আমি তোমাকে ভালোবাসি আয়েশা। গলা ছেড়ে চিৎকার করেও তো বলতে পারে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আয়েশার মুখ ছোট হয়ে আসে, এক নির্মল সত্য তাকে কুঁচকে দেয়। এই ছেলেটা তার হবে না। দুজনের মধ্যকার ব্যবধান যেন অবিনশ্বর। জেগে স্বপ্ন দেখার অভ্যাস বড়ই কষ্টের, কিন্তু ভাবনার আগুনে পুড়তে থাকা আয়েশাকেও আকস্মিকভাবে থামিয়ে দেয় অভ্রের স্পর্শ। হঠাৎ অভ্র খপ করে তার হাত চেপে ধরে টেনে আনে নিজের বুকে। মাথার উপরে ক্রুদ্ধ আকাশ সাক্ষী হয়ে থাকে, আর সেই অনির্বাচন মুহূর্তে অভ্র নিঃশ্বাসরুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আমার বউ হবি তুই? চল না বিয়ে করে ফেলি। চায়ের দোকানে বসে কলা পাউরুটি খাচ্ছে মাহাদি। এক কাপ চায়ের ফরমাইশে দিয়েছে দোকানের ছোট ছেলেটিকে। এলাকা থেকে খানিক দূরে এই অখ্যাত চায়ের দোকানে পৃথিবীর সব না বলা গল্প এক শূন্যে জমে ওঠে। চায়ের প্রথম চুমুকে তার কানে ভেসে এলো রাশেদার সংবাদ, সে নাকি এখনো নিখোঁজ। মাহাদি ঠোঁটে এক তার ছেলের হাসি। কি করে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাবে? তাকে তো নিজের হাতে ঠিকানায় পৌঁছে দিয়েছে মাহাদি। এই দুনিয়ায় তার স্ত্রীর চোখে জল ফেলার সাহস যার, তাকেই নিশ্চিহ্ন করে ফেলবে এই মাহাদি অঙ্গীকারী। তবে রাশেদাকে বিক্রি করে তেমন লাভ হয়নি। বুড়ো মহিলা আবার দাম আছে নাকি? তবে এসবে চলবে না, তাকে আরো নির্দয়, আরো নিখুঁত হতে হবে, কারণ সুন্দরী কিশোরীদের বাজারে এখন চাহিদা প্রবল। তাছাড়া মায়ানমারের নতুন প্রকল্পের খবর, সে নতুন দিগন্তের দুয়ার দেখছে। যখন বেশি মেয়ে জোগাড় দেবে ততই ঊর্ধ্বগতির নিশ্চিত। মারিয়ার আর কষ্ট থাকবে না তখন। স্ত্রীর সমস্ত আরামায়েশে প্রতিশ্রুতি সে নিজের হাতে তুলে নিতে চলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোথায় পাবে সে এমন অল্প বয়সী সুন্দরী মেয়ে? চায়ের দাম মিটিয়ে মাহাদি উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে এক ফার্মেসির সামনে এসে দাঁড়ায় সে। সেখানে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। হঠাৎ কি এক দুর্বোধ্য খেয়ালে থমকে দাঁড়ায় তার পা। ফার্মেসির ভেতর থেকে একটা কিশোরী বেরিয়ে আসে, সঙ্গে তার আত্মীয়, হয়তো মা বা খালা। মেয়েটির অবয়ে অদ্ভুত এক নির্মল সৌন্দর্য, গায়ের বর্ণে দীপ্তি, মুখে আনন্দের ঝলকানি। মনে হয় কোনো সুসংবাদ পেয়েছে সত্য। মাহাদির অন্তর দাও দাও করে জ্বলে ওঠে। তার জীবনের স্ত্রী যখন দুর্বলতায় পিষ্ট, তখন এই পৃথিবী আর কারোর মুখে এমন সুখের হাসি কিভাবে ফুটে উঠতে পারে? না, কারোর অধিকার নেই তার মারিয়ার চেয়ে সুখী হওয়ার, কারোরই নেই। পুনরায় মেয়েটির দিকে দৃষ্টি ফেলে মাহাদি। এবার তার ঠোঁটে বিষাক্ত রহস্যের ক্ষীণ হাসি ফুটে ওঠে।
মিতালির ক্ষতগুলো পচতে শুরু করেছে, দেহের উপর মাছি ভন ভন করছে, কোথাও কোথাও ডিমও পারছে হয়তো। চারপাশে ছড়িয়ে পড়েছে তীব্র অসহনীয় দুর্গন্ধ। সোহান একবার মিতালির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রজনকে প্রশ্ন করে, কি দোষ এ মেয়ের? মারো না, ছাড়ো না। রজন গলা নামিয়ে উত্তর দেয়, এই মাইয়া আমার লক্ষ্য কোণে খুন করছে। সোহান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কেন? রজন দাঁতে দাঁত চেপে বলে, অফার দিছিল, মাইয়া বেশি সতীত্বর ভান দেখাইছে, তাই আজ এই দশা। আর এই মাইয়া চিত্র ফরাজের চামচিকা। ভাবছিলাম পরে গিয়া খোকনরে সব ফাঁস কইরা আমাগর গর্তে ফেলাবো। কিছুক্ষণ চুপ থেকে সোহান বলে, সব বুঝলাম, কিন্তু এইভাবে আধমরা কইরা রাখার মানে কি? রজনীর কপাল ঘেমে একাকার। ইঞ্জিন ঘরের ভেতরে জঘন্য গরম, দম ফেলারও দায়। তার উপর মিতালির শরীর থেকে আসা পচা গন্ধে আর টিকতে না পেরে দুজনেই বাইরে বেরিয়ে আসে। রজন থেমে দাঁড়িয়ে বলে, মারি নাই ওরে, কারণ ওর লাশ দিয়া ওর সঙ্গীদের শিক্ষা দিতে হইব, জানাইতে হইব মাইয়া মানুষ বেশি তিরিং বিরিং করলে কি পরিণতি হয়। সোহান ঠোঁট চেপে বলে, চিত্রা কিছু করেছে? করে নাই, তবে মাইয়া কিন্তু তালুকদার বাড়ির। শালা ভুল কইরা ফারাজ তার লইগা না জানিয়া কার ওই বাড়ির মাইয়ার ওপরই মস্তে হইব। যাই হোক, কাল ফারাজ বাড়ি ফিরলেই এমনভাবে কাহানি সাজাইয়া মিতালির লাশ চিত্রের সামনে আনমু, না মাইয়ার আমাগোর ওপর সন্দেহ হইব, আর না এসব জড়ানোর সাহস হইব। ওই বাড়ির চারা বড় হওয়ার আগেই উপরে ফেলতে হইব, বুঝো নাই? রজন আবারও ফিসফিসিয়ে জবাব দেয়। সোহাগ কোনো উত্তর দেয় না, কেবল নীরবে নদীর কালো জলে তাকিয়ে থাকে। ভাবনায় বারবার ফিরে আসে একটাই নাম, চিত্রা, চিত্রা, চিত্রা। কে এই নারী? দেখতে কেমন? নিশি বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর মোচড়ে এসে পড়েছে। এই তো কিছুক্ষণ আগে যে অপরিচিত লোকটির সঙ্গে ধাক্কা লেগেছিল, তার এখন সেই লোকটি হয়ে দাঁড়িয়েছে তার স্বামী। এই তো কিছুক্ষণ আগেই যে অপরিচিত লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল, তার এখন সেই লোকই হয়ে দাঁড়িয়েছে তার স্বামী। নিশির গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি নেই, মনে হচ্ছে এই মুহূর্তে মাটির সঙ্গে মিশে যেতে। রবিনের কথা মনে পড়তে তার চোখে একরাশ ঘৃণা জমে ওঠে। যাকে ঘিরে ছিল নিজের বসবাস, সেই চোখে চোখ রেখে করল মনের সর্বনাশ। সদ্য বিবাহিত স্বামী তার ঠিক পাশে বসে আছে, মুখে অস্পষ্ট অস্থিরতার ছাপ, তবে নিজেকে সামলে রাখতে অপ্রাণ চেষ্টা করছে সে। নিকলি এসেছিল সে নিজের বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে। কে জানত সহানুভূতি দেখাতে গিয়ে গ্রামবাসীর ভুল বোঝাবুঝির শিকার হয়ে রাতের আধারে নাম না জানা পরিচয়হীন এক মেয়ের সঙ্গে নিকা পড়তে হবে। মেয়েটা তখন যে দশা তা দেখে স্রেফ মানবিক বোধ থেকে পানির বোতল আর বাটার বান কিনে দিয়েছিল, আর এতেই লেগে গেল তুমুল গুজব। রাতের বেলা ছেলে মেয়ে একসঙ্গে, নিশ্চয় কিছু একটা। ফলে কথায় কথায় নয়, সত্যিকারে কাজী ডেকে সাক্ষী জোগাড় করে একবারেই বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে এসে নিজের গলায় পড়ে নিল দায়ের ফাঁস। সেই মেয়েটি নিশি এখন তার স্ত্রী, অথচ তাদের কেউই এই বিয়েতে মন থেকে রাজি নয়। রুমে থাকা লোকেরা একে একে বেরিয়ে গেছে। বরকনেকে একা রেখে বাইরে পাহারা বসিয়েছে বুড়ো। কত বোঝানোর চেষ্টা করিয়েছিল, এই মেয়েকে সে চেনে না, কেবল সাহায্য করতে চেয়েছিল, কিন্তু কে শোনে কার কথা। গ্রামের মাতাব্বররা সাফ জানিয়ে দিয়েছে, এই ছেলে মেয়েটার সুবিধা নিতে চায়, প্রেম করে, লটপট করতে এখানে এনেছে। আমরা বেঁচে থাকতে গ্রামের পাপ কিছুতেই হতে পারে না। ফলে সমস্ত আপত্তি চাপা পড়ে গেল সমাজ রক্ষার নামে। নিশি ছেলেটার দিকে তাকায়, তার বিয়ে করার স্বামী তো
তবে কি এও সুযোগ নেবে? পুরুষ জাতির ওপর থেকে তার সব বিশ্বাস উঠে গেছে। একজনকে তো এতদিনে প্রাণ খুলে ভালোবেসেও চিনতে পারেনি, তারও আর এই অপরিচিত। তখনই ছেলেটি এগিয়ে এসে তার পাশে বসে পড়ে, চোখে মুখে কঠোরতা নিয়ে বলে, ক্ষতি তো দুজনেরই হয়েছে, এখন অন্তত নিজের পরিচয় দাও। কেন এইভাবে পালিয়েছিলে? তার গলা শক্ত, চোয়াল শক্ত করে ফিসফিস করে হুঁশিয়ারি দেয়, এমন ন্যাকামো কান্না আর চুপচাপ বসে থাকা সহ্য করব না। খুলে বলো সব, নইলে এখানেই ফেলে চলে যাব। জলদি বলো, বাড়ি কোথায়? নিশির বুকের মধ্যে কেমন দুলে ওঠে, নোনা জলে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে সে জবাব দেয়, আমার বাড়ি খুলনা। আয়শাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অভ্র কোনো কথা না বলেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল। আয়শার মনে প্রশ্ন জাগে, এত জরুরি আবার কি কাজ হতে পারে ওর? তবে আজ এইসব ভাবার সময় নয়। আজ আয়শা ভীষণ খুশি, অবশেষে বহু প্রতীক্ষিত সেই মহামারী ভাইরাসটা এখন তার দখলে। কিন্তু সবকিছু কি এখনই চিত্রা আপার আর ফারাজ ভাইকে বলা উচিত? না না, এসব একসঙ্গে দুজনকে একত্রে বলতে হবে। অপর সাথে মিলেমিশে। ভাবনায় আয়শার মুখে এক ফোঁটা লাজুক হাসি খেলে যায়। সে লজ্জায় নিজের হাত দিয়ে মুখ আড়াল করে নেয়। তবে মুখের উপরে থাকা হাতটা সরিয়ে তখনই দেখতে পায় চিত্রা আপা দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার মুখ মলিন, চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। আয়শার বুকের মধ্যে হালকা একটা কাঁপুনি বয়ে যায়। সে একটু বিচলিত হয়ে পড়ে। চিত্রা আপার কপালে ভাঁজ ফেলে বলে, এ কি অবস্থা, জামা কাপড় বদলে আয়। হ্যাঁ আপা, আয়শা ঢোক গিলে জবাব দেয়। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আপা বুঝি কিছুই টের পায়নি, কিংবা হয়তো সন্দেহ করেনি। তবে সে রাতে আয়শা আর ঘুম হয়নি। চোখ বন্ধ করলে অভ্রের মুখে ভেসে ওঠে চোখের সামনে। কিছুক্ষণ যে সে অভ্রের জন্য অপেক্ষা করছে তা আর মনে করতে পারছে না। কখনো রুমের দরজায় গিয়ে চুপচাপ উকি দিচ্ছে, কখনো অকারণে কান পেতে রেখেছে, কিন্তু অভ্র আসেনি। হতাশ মন নিয়ে সে নিজের ঘরে ফিরে যায়। সারাদিনের ক্লান্তি আর মনের তৃপ্ত মিলেমিশে তাকে ক্লান্ত করে ফেলেছে। অবশেষে চোখ জুড়ে ঘুম নামে। মাঝরাতে আবছা ঘুমের মধ্যে আয়শা অনুভব করে নরম একটা হাত উষ্ণ ছোঁয়া তার গালে ছুঁয়েছে। ঘুমের ঘোরে চমকে উঠে মনে হচ্ছিল স্বপ্ন দেখছে সে। চোখ মেলে সাহস করেনি, যদি চোখ খুলে এই মায়াবী স্বপ্নটা ভেঙে যায়। কিন্তু সে মৃদু ছোঁয়া, চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া, সবকিছু এত বাস্তব লাগছিল। আদৌ কি এটা বাস্তব ছিল, নাকি শুধুই তার কল্পনার ফাঁদে আটকে যাওয়া কোনো আভ্র অনুভূতি? রাত বেশ ভালোই হয়েছে। চিত্রা ব্যস্ত মনোযোগে ব্যাগ গোছাচ্ছে। সাধারণত ফারাজ নিজের জিনিস নিজেই গুছিয়ে নেয়, নিজে না গোছাতে পারলে কোনো কিছুই খুঁজে পায় না। তবে চিত্রা যেহেতু আছে, তাই ফারাজের আর কোনো কষ্ট করতে হবে না কোনো। আলমারি খুলতে চিত্রার চোখ গিয়ে পড়ে আলমারির ভেতরে নিচের দিকে রাখা ছোট্ট লকারটির উপরে। বেশ বড় নয়, আবার বেশ ছোটও বলা চলে না। চিত্রা কৌতূহলী মনে প্রশ্ন জাগে, লকারে কি এমন রাখা আছে? হাতে তুলে নেয় লকারটি। কয়েক মুহূর্ত হাতে তালুর ওজন ভেবে নেয়, আবার কোনো রকম নড়াচড়া না করেই সাবধানে লকারটির জায়গায় ফিরিয়ে রাখে। তারপর আলমারির ভাঁজ থেকে কাপড় বের করতে যাবে, ঠিক তখনই একটা শব্দ কানে আসে, ফোনের রিংটোন। চিত্রার শব্দ অনুসরণ করে বিছানার দিকে এগোয়। বিছানার চাদরের ভাঁজে খুঁজে পায় ফারাজের ফোন। স্ক্রিনের আলো জ্বলছে, একটি লাল গোলাপের ইমোজি ভাসছে স্ক্রিন জুড়ে। চিত্রা থমকে দাঁড়ায়। ফুল আর লতা পাতা যদি দিয়ে কেউ নাম্বার সেভ করে, বিশেষ করে রোজ। ফারাজ নিচে গেছে, হয়তো এই মুহূর্তেই ফিরে আসবে। চিত্রা কোনো প্রশ্ন না তুলে আবারও ব্যাগ গোছাতে কাজে মনোযোগ দেয়। মনে মনে বাড়ির কথা চিন্তা করে। মামাকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে, কাল কিশোরগঞ্জ পৌঁছাতে হবে। যে করেই হোক মামাকে দেখতে যেতে হবে। ফারাজ শীতল হাওয়ার ছাদের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। পরপর 5টা সিগারেট শেষ করে ফেলেছে। আরেকটা সিগারেট
সিগারেট বের করে আবারও ধরাতে যাবে, ঠিক তখনই তার কাঁধে একটা হাত আশ্রয়ের মতন এসে পড়ে। ফারাজ না তাকিয়ে বুঝে নেয় কে এসেছে। অভ্র। এই ছেলেটার উপস্থিতি সে অনুভব করতে পারে। চোখ বন্ধ করেও অন্ধকারের গভীরতাতেই চিনে ফেলতে পারে। ভাই, আর সিগারেট খাবেন না। নিজেকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? রাত হয়েছে, রুমে যান। ভাবিকে একা রেখে এখানে কি করছেন? অভ্র শান্ত স্বরে বলে। ফারাজ নিস্তেজ ভারী স্বরে বলে, চিত্রা ঘুমাচ্ছে, তাই বলে আপনি এখানে থাকবেন? কি করব বল? এক গল্প শেষ করার আগেই নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না রে অভ্র। তোর ভাবির সামনে আমি কোনো মুখে দাঁড়াবো? তাকে দেখলেই সেই রাত, সেই অতীতের বিভীষিকা মনে পড়ে। একদিকে মায়া, আরেকদিকে তীব্র ঘৃণার সমীকরণ আমায় পিষে মারছে। খুব মরতে ইচ্ছে করছে অভ্র, খুব। ভাবে যদি কিছু না জানে তাহলে তো হলোই। অভ্র আস্তে বলে, জানবে, আজ না হয় কাল জানবেই। না রে অভ্র, এভাবে বাঁচা যায় না। আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না। অন্তত মরার আগে চিত্রার কাজল চোখে আমার নামে ঘৃণা দেখতে চাই না। তার চেয়ে বরং আমি সবকিছু জানিয়ে দেব। ভাবে যদি তখন আপনাকে ছেড়ে চলে যায়। অভ্রের কণ্ঠে শঙ্কা। ফারাজ ভেতরটা চৌচির হয়ে আসে, চোখ কেমন ছলছল করে ওঠে। সে কি কাঁদছে? পুরুষ মানুষ কি কাঁদে? তার মতন কেউ কি কাঁদতে পারে? ভাবলেই বুকটা মোচড়ায়। শেষবার সেই রাতে কেঁদেছিল। এলাহির চোখে সেই দিন জল ছিল। তারপর আর কখনো কাঁদা হয়নি। শুধু দহনের আগুনে পুড়তে হয়েছে প্রতি মুহূর্তে। প্রথম দিনই যদি সব শেষ করে দিতাম, আজ এত জঘন্য অনুভূতি নিয়ে বাঁচতে হতো না। ফারাজ ফিসফিস করে, চিত্রাঙ্গনা ফুল ছিল, নিষ্পাপ একটা ফুল ছিল মাত্র। আর আমি সেই ফুলকে জাহান্নামের আগুনে ছুড়ে দিয়েছি। এই পাপের ক্ষমা হয় না। আগুন সুন্দরী হয়তো আমাকে ঘৃণা করবে। সবকিছু জানার পর তার ভালোবাসার বিষাদে রূপ নেবে। কথাগুলো বলতে বলতে ফারাজ হঠাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। চেঁচিয়ে বেপরোয়া হয়ে আবার বারবার একই কথা আওড়াতে থাকে। অভ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কখনো তার ফারাজ ভাইকে এতটা ভেঙে পড়তে দেখেনি। আজ ইচ্ছে ছিল ফারাজকে নিজে থেকে আয়েশার বিয়ের কথা বলবে, কিন্তু কখন? এই মুহূর্তে সবকিছু স্রোতের বিপরীতে দৌড়িয়ে আসছে। হঠাৎ ফারাজ ছন্নছাড়া ভঙ্গিতে বলে ওঠে, সেই রাতে 27টির বদলে 28টি দেহ যদি আগুনে ঝলসে যেত, তাহলে আজ আমাকে এভাবে অন্তর্দহনে পুড়তে হতো না। সকাল সকাল ফারাজের হাত ধরে এলাহি বাড়িতে প্রবেশ করে চিত্রা ক্লান্ত জার্নি করে। ঢাকা থেকে ফিরেছে। নদী, ফারিয়া ও বাকিরা চিত্রাকে দেখে ছুটে আসে। কেবল নিরু ছাড়া। সে তো রুমে থেকেই বের হয়নি। আজ পিয়াস ভাই আসবে। তারপর আর কি? নতুন পথ চলা শুরু। যারা নিরুকে ভালো থাকতে দেয়নি, যারা তার ভেতরটাকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, তাদের সঙ্গে এই দুনিয়ার হিসাব খাতা আজ বন্ধ হয়ে যাবে। তবে হাসরের ময়দানে আবার দেখা হবে। সেই দিন খোলা হবে আসল হিসাবের খাতা। সেই দিনে প্রতীক্ষায় নিরু। এই জীবনটা সে কাটিয়ে দেবে না পাওয়া আক্ষেপে নিজের অস্তিত্বকে মৃত করে রেখে। মোহনা ফারাজের হাতের দিকে তাকায়। কি সুন্দর করে নিজের বাম পাজর থেকে সৃষ্টি নারীর হাতটা আগলে রেখেছে সে। মোহনা একটা নিঃশ্বাস ফেলে। এসব দেখলে হয়তো নিরুর এমনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। তাদের উভয়ের হৃদয় চোখ বন্ধ করে বলতো, পরের জন্মে চিত্রাঙ্গনা হয়ে জন্মাবো। তখন তো ফারাজ এলাহি আপনাকে আমার প্রেমে পড়তেই হবে। নদিয়ার ফারিয়া চিত্রার সঙ্গে তার রুম পর্যন্ত যায়। কত কথা জমা হয়ে আছে। 2-3 দিনের জমা কথা সব আজই বলে ফেলতে হবে। ফারাজ এসে ছোট্ট নুরিকে কোলে তুলে কিছুক্ষণ হইচই করেছে। বাচ্চা মেয়েটাকেও চোখে হারায়।
আর নুরিও ফরাজকে দেখলে খুশিতে দিশেহারা হয়ে পড়ে। চিত্রা সবার সঙ্গে দেখা করে, তার চোখে এদিক ওদিক ঘুরে কারোর খোঁজ করে। মিতালি কোথায়? সে কি এখনো ফিরে আসেনি? রাতে ফারাজের দেওয়া ফোন থেকে আয়শার কাছ থেকে নাম্বার নিয়ে সবার আগে মিতালিকে ফোন করেছিল চিত্রা। সিম বন্ধ। মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার সত্যি একটু চিন্তায় পড়ে যায় চিত্রা। পিয়াস মির্জা আসার খবরে গোটা এলাহি বাড়িতে উৎসবের আমেজ, সবাই আনন্দে ব্যস্ত, কেবল নিরু ছাড়া। তার বুকের ভেতরে কেঁপে উঠছে ফরাজের স্মৃতিগুলো। রুমানা সারাদিন নিরুর পাশে থেকেছেন, একা রাখতে ভয় পান যদি ফারাজের শোকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নিরু। কিন্তু এমনভাবে হেরে গেলে হবে না, সুখী হতে হবে। হাসি মুখে যে থেকে জিততে দেখাতে হবে তাদের, যারা সব কিছু কেড়ে নিয়েছে। এই মোহনা, দরজার দিকে খেয়াল রাখবা, পিয়াস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। রুমানার কণ্ঠে চাপা উত্তেজনা। মোহনা তখন রান্নাঘরে, হাত ভেজা মশলার গন্ধে। ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে। আজও তার গায়ে হালকা রঙের পাতলা শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক। মোহনাকে উপেক্ষা করা যায় না। এই নারী নিঃসন্দেহে অসাধারণ সুন্দর। মোহনা দরজার দিকে পা বাড়াতেই বেজে ওঠে কলিং বেল। বাড়ির কাজের লোক দরজা খুলতেই মোহনার চোখ মুখে আনন্দের ঝলক খেলে যায়। পিয়াস এসেছে। কিন্তু সেই উচ্ছ্বাস মাত্র এক মুহূর্তে মুছে যায় মুখ থেকে। মুখে কঠিন হয়ে ওঠে। পিয়াসের ঠিক পেছন থেকে বেরিয়ে আসে এক অচেনা মেয়ে। এই মেয়ে কে? তাকে তো আগে কখনো দেখেনি। কে এই অচেনা আগন্তুক? তার পরিচয় বা কি? সারাদিনটা চিত্রার শরীর ভালো কাটেনি। অজানা ক্লান্তি জড়িয়েছিল তার দেহ মনে। ফারাজও বাসায় নেই। কি যেন হয়েছে লোকটার। চিত্রা খেয়াল করেছে বাড়িতে ফেরার পর থেকেই ও কেমন যেন দূরে দূরে থাকছে। হয়তো কাজের চাপে, হয়তো মন অন্য কোথাও। তবুও বুকের ভেতর কেমন একটা অস্বস্তি বাসা বেঁধেছে। নদী খাবার এনে রেখে গেছে, কিন্তু চিত্রার মুখে রুচি নেই। আসার পর থেকে বারবার বমি হচ্ছে। খাবারের কথা ভাবলেই বমি ভাব চেপে ধরছে, মাথা ধরে আছে ব্যথায় চৌচির। নদী খাবার রেখে গিয়েছিল ভেবে পরে হয়তো খাবে চিত্রা। তবু ওর মনে দুশ্চিন্তা কাজ করছে। একটা ছোট্ট মেয়ে সব কিছু ছেড়ে স্বামীর ঘরে এসেছে। মামার বাড়িতে যে খুব সুখে ছিল তেমনটা ছিল না। এলাহি বাড়ির অবস্থা ভালো। চিত্রার ভাগ্যেও সহায় হয়েছে ফারাজকে পেয়ে। আর ফারাজ তো এক প্রকার বউ পাগল। সব দুঃখ কষ্ট পেরিয়ে যদি চিত্রা ফারাজকে আগলে রাখতে পারে, যদি ফারাজকে ধরে রাখতে পারে, তবে আজীবন সুখী থাকবে তা নিশ্চিত করে বলা যায়। আবার নাও হতে পারে। চিত্রার ভালো থাকা মন্দ থাকা ফারাজের হাতের মুঠোয় বন্দি। বিকেলের দিকে নদী আবার এসে বসে পাশে। মাঝে রুমানা এসে চিত্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ। আয়েশা ঠান্ডা জল ঢেলে দিয়েছে কপালে, গা হাত পা মুছে দিয়েছে যত্ন করে। সবশেষে সবাই চলে যাওয়ার পর নদী নিজের হাতে চিত্রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই ফিরেছে। আয়েশা চিত্রার পাশ থেকে নড়েনি, নিঃশব্দে বসে থেকেছে। না খেয়ে পাশে বসে পাহারা দিয়েছে। ফেরার সময় গাড়িতে অভ্রর পাশে বসতে তার ভীষণ লজ্জা করছিল। বজ্র ছিল সামনের সিটে, অভ্র তাই আয়েশার পাশে বসেছিল। প্রেমিক হয়ে কি আর নিজের প্রেমিকার পাশে অন্য পুরুষকে বসতে দেওয়া যায়? গাড়ির ঝাঁকুনিতে কখনো বা তাদের আঙ্গুলে আঙ্গুলে স্পর্শ করে গায়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। লজ্জায় হয়তো ভেতর ভেতর অভ্র হৃদয় বেগ নিয়ন্ত্রণ হারা হয়েছে। আয়েশার হয়তো মুখটা রক্তিম হয়ে উঠেছে। তবে আশ্চর্য লাগে যে অভ্রকে নিয়ে এতকাল অবিরাম ঝগড়া করত, আজ তার চোখে চোখ রাখতেও সংকোচ বোধ করছে আয়েশা। বুকের গভীরে তখন কেবল সৃষ্টি হয়েছে নাম না জানা অচেনা কাঁপুনি। এই ভালোবাসা এমন হয় কেন? বাড়ির ভেতরে তুমুল হাঙ্গামা বেঁধে গেছে। সন্ধ্যা নামার আগেই এলাহি পরিবারের সকল পুরুষ জড়ো হয়েছে বৈঠকখানায়। নারীরাও চুপচাপ দাঁড়িয়ে আছে। পরিবেশ থমথমে উত্তেজনায়। রুমানা ভাবতে পারেনি পিয়াস এইভাবে হুট করে আরেকজন মেয়েকে সঙ্গে করে এ বাড়িতে নিয়ে আসবে। সবার সামনে নির্লজ্জ নির্ভয়ে। নিরু এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন সে নিজেই
অস্তিত্বটাকে লুকিয়ে রাখতে চাচ্ছে। তার কপালে খোদা কি লিখে রেখেছে সে নিজেও জানে না। একটা মানুষের কপাল এত খারাপ কি করে হতে পারে? পিয়াসের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার দিকে রুমানার রাগে ক্ষোভে পুড়ে যাওয়ার চোখে তাকিয়ে আছে। চাহনিতে স্পষ্ট অবজ্ঞা। রুমানা ঠান্ডা গলায় বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটি আতঙ্কে কাঁপতে থেকে চোখে তাকায়, অস্পষ্ট কণ্ঠে ভেঙে ভেঙে জবাব দেয়, নিদ্রিতা নিশি। ঠিক তখনই পিয়াস গর্জে ওঠে, কণ্ঠে রোষ। আমার স্ত্রীকে এইভাবে জেরা করার অধিকার কারণ নেই। কথা বলার থাকলে আমার সঙ্গে বলুন। এমন জায়গায় আমি এক মুহূর্ত থাকবো না যেখানে আমার বৈধ স্ত্রীর সম্মান নেই। সেই জায়গায় পিয়াস বিশ্বাসে নিতেই ঘৃণাবোধ করে। বাড়ির বাতাস হঠাৎ জমে উঠেছে বিস্ময়ে। এমন কথা, এমন দৃঢ়তা পিয়াসের স্বভাবে ছিল, কিন্তু তাই বলে একটা অচেনা মেয়ের পক্ষ নিয়ে মামির মুখের ওপর এভাবে কথা বলা। সবাই স্তব্ধ। পিয়াসের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমেই তো তার বিয়ে নীরুর সঙ্গে ঠিক হয়েছিল। তখন তো সে একেবারেও বলেনি যে সে অন্য কারোর প্রেমে পড়েছে। প্রেমিকাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। যদি এসব আগে জানতো রুমানা তাহলে কি কখনো পিয়াসের সঙ্গে নীরুর বিয়েতে সম্মতি দিত? ঘরে উপস্থিত রজন ও রওশন, তাদের মুখে চাপা দ্বিধা, কারণ তারাও এই বিয়েতে সম্পূর্ণ সন্তুষ্ট ছিল তা নয়। তবে আজকের এই কাহিনী রজনকে ভাবনায় নতুন সম্ভাবনায় দ্বার খুলে দিয়েছে। মনে মনে সে ঠিক করে ফেলেছে এই সুযোগে নীরুর বিয়েটা সে সোহান পালোয়ানের সঙ্গে ঠিক করবে। এতে শুধু একজোড়া হাত মিলবে না, মজবুত হবে ব্যবসায়িক সম্পর্ক। তাই দ্বিধাহীনভাবেই সে পিয়াসের পক্ষ নিয়ে কথা বলে ওঠে। সুযোগের কাজে লাগানোর বুদ্ধিমানের কাজ। ঘরের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে জোহান। সব আড়ালে থেকে তার দৃষ্টি অন্যদিকে, চিত্রার দিকে। তার চাহনি বিদ্ধ, অন্ধকারে ভেজা। লুকিয়ে লুকিয়ে সে আটছে পরিকল্পনা। চিত্রাকে কলঙ্কিত করতে হবে, অপমানিত করতে হবে। এটাই একমাত্র পথ তাকে পাওয়ার। কারণ যতটা ফারাজ তার পবিত্র স্ত্রীকে ভালোবাসে, অপবিত্র হলে ততটাই ঘৃণা করবে। জোহান দূর থেকে চিত্রের শরীরে কুনজর বুলিয়ে চলেছে। কোনো জায়গা থেকে মাংস উপড়ে নিবে সেই ভেবে খুশি হচ্ছে। কল্পনার অন্ধতার কামনার আচর। তবে সেই উচ্চাহনের পথ রুদ্ধ হয়। হঠাৎ চিত্রার সামনে এসে দাঁড়ায় ফারাজ এলাহি। তার দীর্ঘ ছায়া চিত্রাকে আড়াল করে দেয়। বিরক্তিতে জোহানের কপাল কুঁকড়ে ওঠে। মনে মনে খিস্তায় ভেবে ওঠে তার ভাবনা। সিনারি ঠিক মতন দেখতে না দিয়ে পদ্মার টানলি ভাই। পিয়াসের বাড়িতে খবরন ঘটে। ছেলের অনাকাঙ্ক্ষিত বিয়ের খবর আকাশ ভেঙে পড়ে তার বাবা মায়ের মাথায়। পিয়াসের বাবা তখন সিঙ্গাপুর থেকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত। সে সঙ্গে গিয়েছে তার মাও। পরিকল্পনা ছিল সপ্তাহখানেকের মধ্যে কাজ সেরে দেশে ফিরবেন, কিন্তু এই অপ্রত্যাশিত খবরে তারা ভেঙে পড়ে। মনের ঝড় যতই তীব্র হোক, দায়িত্বের গাঁথুনি ভেঙে ফেলা সম্ভব নয়। কাজ শেষ না করে পিয়াসের বাবা ফিরতে পারবেন না, ও মাও একা আসতে সাহস পাচ্ছেন না। তবুও দীর্ঘ আলোচনার পর অবশেষে সবাই পিয়াসের এই সিদ্ধান্ত মেনে নেয়। যেহেতু তারা এসেই পড়েছে, তাই সিদ্ধান্ত হয় নিশি ও পিয়াসের অন্তত এক সপ্তাহখানিকের বাড়িতেই থাকবে। পরিবেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অন্য কোথাও যাওয়ার যুক্তিসঙ্গত নয়। তবে রুমানার রাগ এখনো দগদগে। বিশ্বাসভঙ্গের জ্বালা কি এত সহজে মোছা যায়? পিয়াসের শুধু তার স্বপ্নই নয়, ভেঙে দিয়েছে নীরুর মতো নিষ্পাপ মেয়ের মনটাও। রুমানা ভেবেছে কি বলবে নীরুকে সে, কি করে তাকে সান্ত্বনা দেবে। আলোচনা শেষ হলে সবাই ধীরে ধীরে যার যার ঘরে ফিরে যায়। পিয়াসের জন্য আগে একটা রুম বরাদ্দ ছিল। সে সবার চোখের সামনেই নিশির হাত ধরে উপরে উঠে যায়। দৃষ্টিটা রুমানার চোখে মৌন বিদ্রোহ। তবে ফারাজ পুরোপুরিভাবে পিয়াসের সঙ্গে ছিল। যদিও পিয়াসের চাহনি দেখে মনে
ফারাজকে কিছু একটা বলতে চায়। নিশি স্তব্ধ। এই পিয়াস মির্জাকে সে ঠিক চিনে উঠতে পারছে না। তাকে যত দেখেছে ততই অবাক হচ্ছে। একটা অচেনা মেয়ের জন্য তার এমন একতরফা যুদ্ধ, পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে জবাব দেওয়া। ইস, তার জন্যই কারোর বিয়ে ভেঙে গেল। নীরুর মুখ মনে পড়তেই নিশির গলা ভিজে আসে, যে যেন নিজেই অজান্তে কারোর জীবনে অন্ধকার ঢেলে দিয়েছে। সে কি ভুল করেছে, অন্যায় করে ফেলেছে? চিত্রা চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়িয়েছে, স্বামীর দিকে হেলে ফারাজের গলার বাঁধা টাই খুলে দিচ্ছে। এমন সময় ফারাজ হেসে জিজ্ঞাসা করে, ভাবির কাছ থেকে শুনলাম তোমার নাকি বমি বমি ভাব। চিত্রা চোখ না তুলে জবাব দেয়, ছিল, এখন নেই। তেঁতুল খেয়ে একদম চাঙ্গা হয়ে গিয়েছি। ফারাজ চোখ বড় বড় করে বলে, কি বলো? ধন্যবাদ বউ, ধন্যবাদ। আমি জানি তুমি এখন ঠিক কি বলবে। বাবা হতে চলেছ ফারাজ, তাই না? কি বললাম আগে আমি বুঝে গিয়েছি। হ্যাঁ, কত ভালোবাসা যে স্বামীর থেকে সরাসরি বাবা পদবি প্রমোশন করানোর জন্য। বাবা হব জানতাম, কিন্তু এত জলদি হব এটা কল্পনাতেও ছিল না। চিত্রা এবার বিরক্তি মুখে বলে, এই যে বড়লোকের ছাওয়াল, মাথায় কি কিরমি হয়েছে নাকি? নাকি রাস্তা থেকে ভেজা পানি খেয়ে এসেছেন? ফরাজ গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলে, ছ্যাবো, তুমি আমাকে কি বলছো এসব? আমি পিওর হেলদি, সুস্থ সবল পুরুষ মানুষ। এখন তো আমার অনেক কাজ, বাচ্চার নাম ঠিক করতে হবে, তারপর আবার ডাইপার স্টক করতে মার্কেটে যেতে হবে। চিত্রা গম্ভীর মুখে জবাব দেয়, এজন্যই তো আপনাকে আমি দারাজ এলাইচি বলি। আমার জার্নির কারণে একটু বমি বমি ভাব করছিল, তার চেয়ে বেশি কিছু না। আপনি দেখছি মরার আগে উপরে যাওয়ার শখ। ছ্যা, ছোট লোক, স্বামী কোথাকার। ফারাজ কপালে হাত দিয়ে কষ্টে বলে, ইমোশনাল ড্যামেজ করলি রে আবুলের নাতি। চিত্রা দাঁত কেলিয়ে বলে ওঠে, আপনার ড্যামেজের মাকি সাকি নাকা। সারাদিন অভ্র আয়েশার সঙ্গে দেখা করতে পারেনি, কথাও তো হয় নাই। অনেক কষ্টে এক প্রকার অনুনয় করে আয়েশাকে রাতে বাগানে আসতে বলেছে। আয়েশা চুপি চুপি চোরের মতন এসে দাঁড়ায় বাগানের মাঝখানে। হঠাৎই চোখে পড়ে দোলনাটা আপনা আপনি দুলছে। উমা, কেউ থাকলে একটা কথা, কিন্তু যদি ভূত হয়? মনের ভাবনা না ভেবে আয়েশা দোয়া করতে করতে এগোয় দোলনার দিকে। ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে নেয়, বুকের মধ্যে চেপে ধরে। ঠোঁটের উপরে রাখা হাত। ভয় পেয়ে হাত পা ছোটাছুটি করতে করতে প্রায় চিৎকার করতে যাচ্ছিল আয়েশা। ঠিক সেই চেনা কণ্ঠে বলে ওঠে, কিরে ঘরণী, কেচোর মতো কাঁকড়া ঝাঁকড়া করছো যে? আর একটু হলেই তো আমার ভবিষ্যৎ ফিউজ করে দিতে। অভ্রর মুখ চিনে একটু শান্ত হয় আয়েশা। মুখটা ছেড়ে দিতে সে বলে ওঠে, আরে কি যে বলো? তোমার ভবিষ্যৎ মানে তো আমার সম্বল। ফিউচারের কথা বলে পাপ লাগবে। পাপের চিরায় পড়ে আমি না আবার অক্কায় চলে যাই। অভ্র হেসে বলে, বসো। ওই আমার মাথায়। কি? ইস, আমার লজ্জা করে। আরে বেটি, দোলনায় বস। কেন? তোমাকে দোলনা থেকে ধাক্কা দিয়ে উগান্ডায় পাঠাবো। বসো জলদি। অভ্র হঠাৎ ধমকে বড় বড় চোখ করে তাকায় আয়েশা। সদ্য হওয়া প্রেমিকের এত রাগ! শেষমেশে আয়েশা দোলনায় বসে। অভ্র তাকে হালকা করে দোলাতে থাকে। ও ঘরণী, আমার নাম আয়েশাকে থামিয়ে অভ্র বলে, না, আজ থেকে তুমি শুধুই আমার ঘরণী। আয়েশা মুচকি হাসে, তাহলে তো ঘরণী তোমার জন্য একটা কবিতা লিখেছে, শুনবে? শোনাও। ইতির বিতির ব্যাঙের ছাতা, ছাতার ওপর আমার মাথা গেল ভাইসা, আমি গেছি কুদ্দুসের বাপের ফাঁদে ফাইসা। কবিতা শুনে অভ্রর মাথা ঘুরে যায়। কিছু বলার আগে হাওয়ায় ভেসে আসে অদ্ভুত একটা গান। কালুর বাপ, আই মিসিং ইউ, লগে আলসো ফাসিং ইউর লাভিং এ। নিশতি রাত, হাওয়ার গতি বেড়েই চলেছে। নিস্তব্ধ আকাশের নিচে ছায়া ঘেরা আধারে লুকিয়ে থাকা সৌন্দর্যরা মেতে উঠেছে মেঘে মেঘে আলোর আধারিতে খেলায়। ঘূর্ণিপাক খাচ্ছে হাওয়ার। তালুকদার বাড়ির পোড়া দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে এক সুশোভিত পুরুষ।
অন্ধকারের মধ্যে তার সাদা শার্ট পতপত করে উঠছে, ঠিক তার চুলের মতনই, কিন্তু উড়ন্ত চুল কিংবা জামা নয়, তার ভয়ঙ্কর তা হলো তার চোখ। সেই চাহনি আধারকেও কাঁপিয়ে দিতে পারে। সে চুপচাপ তাকিয়ে আছে পোড়া তালুকদার বাড়ির দিকে। কি ভাবছে তা কেউ জানে না, কিন্তু সে জানে সেই রাত যদি 27টা দেহর সঙ্গে আরো একটি ছোট্ট নিষ্পাপ দেহ নিস্তেজ হয়ে যেত, তাহলে আজকে এই বিষাক্ত প্রেম ও ক্রোধের সন্ধিক্ষণে তার আত্মা এমন দ্বিধাগ্রস্ত হয়ে থাকতো না। সে মনে মনে বলে ওঠে, আমিও তোমায় এতটাই ভালোবাসি যতটাই তীব্র ছলনায় ডুবিয়ে আছে তোমার প্রেমিক। তবু এই পৃথিবী আমাকে খলনায়ক ভাববেই। তোমার ভালোবাসা কি তেমনই নগণ্য ছিল যে আমার ভাগ্যে জুটল না? জুটলে হয়তো আমিও হতাম তোমার অর্ধাঙ্গ। ঠিক তখনই অন্ধকার চিরে হারিকেন হাতে চলে আসে মোফাজ্জল। মুরগির খোপগুলো ঠিক আছে কিনা দেখতে বেরিয়েছিল, কিন্তু কিন্তু কি ভেবে বাড়ির সামনে এসে দাঁড়ায়। চোখে পড়ে যায় সেই রহস্যময় পুরুষের ওপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কেডা? লোকটা সামান্য চুপ থেকে ধীর স্বরে উত্তর দেয়, কায়সার, বজ্র কায়সার। মোফাজ্জল মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, চোখ বিস্ফোরিত, কণ্ঠ শুকিয়ে আসে। কায়সার?